আমরা যে টপিকটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হলো কোয়ান্টাম উপশক্তি স্তর বা অরবিটালের শক্তিক্রম ও আকৃতি। তো তোমাদের কোয়ান্টাম সংখ্যা আগেই পড়ে আসছি, আশা করি সমস্যা নাই। আর এখানে আমরা এই যে উপশক্তি একটা ছিল, অর্থাৎ ওই যে সহকারী কোয়ান্টাম সংখ্যার ওইখানে ছিল। তো এখানে যে এসপিডিএফ 4টা উপশক্তি স্তর ছিল, ওই 4টা উপশক্তি স্তরের আকৃতি কীরকম সেটা নিয়ে আমরা পড়ব। তো প্রথমেই যদি বলি তাহলে এখানে একটা কথা লেখা আছে, দেখো। প্রথমে হলো অরবিটালের সংখ্যাটা দেয়া আছে। অর্থাৎ অরবিটাল কাকে বলে? নিউক্লিয়াসের চারিদিকে যে এলাকায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের ঘনত্ব, অর্থাৎ ইলেকট্রন মেঘের ঘনত্বের অবস্থানের সম্ভাবনা হলো 90 থেকে 95% থাকে। অর্থাৎ যে এলাকায় মানে ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 95% থাকছে। তো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তোমরা জানো নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বাইরে ইলেকট্রন ঘুরছে। এখন এই ইলেকট্রন তো ঘুরছে, এই ইলেকট্রন বলছিলাম আরও একটা ত্রিমাত্রিক কক্ষপথে ঘোরে। এখন এই যে অঞ্চলটাই দেখা যাবে যে ইলেকট্রন ঘনত্ব 90 থেকে 95% থাকবে, সেই জায়গাটাকে বলা, মানে সেই এলাকাটাকে বলা হচ্ছে হলো অরবিটাল। তো অরবিটাল দ্বারা মূলত উপশক্তি স্তর বোঝায়। আর তোমরা যেরকম এটা প্রধান শক্তি স্তর পড়ছিলে, তার উপরে আরেকটা শক্তি স্তর বোঝায়, অর্থাৎ উপশক্তি স্তর বোঝায়। আচ্ছা, তো আমরা যদি প্রথমেই দেই যে এস অরবিটালের আকৃতি কীরকম, তো এস অরবিটালের আকৃতি হলো দেখো গোলাকার। এস অরবিটালের আকৃতি হলো গোলাকার। এটা কিন্তু গোলাকার, কিন্তু তোমরা আবার কেউ বৃত্তাকার দিয়ে বসো না, এটা কিন্তু গোলকের নাই, বুঝতে পারছো? বৃত্ত আর গোলক দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এস অরবিটালের আকৃতি হবে কীরকম? গোলকের নাই, মাথায় রেখো। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে যদি বলি পি অরবিটাল, তো পি অরবিটালের আকৃতি কীরকম? পি অরবিটালের আকৃতি তোমরা তো জানো যে পি এর তিনটা মান ছিল, পি এক্স, পি ওয়াই, পি জেড। অর্থাৎ তোমরা এটা জানো একই শক্তি সম্পন্ন 3টা অরবিটাল ছিল। তো এই ক্ষেত্রে এই যে পি অরবিটালের আকৃতি, এটা দেখতে অনেকটা ডাম্বেলের নাই। তো যদি আমি একটু চিত্র বলি, তো এস অরবিটালের আকৃতি ছিল এরকম গোলাকার, আর পি অরবিটালের আকৃতি কীরকম? এরকম ডাম্বেল আকার। তাহলে এস অরবিটালের আকৃতি হলো গোলাকার, পি অরবিটালের আকৃতি হলো ডাম্বেল আকার। এবং এই একটা ডাম্বেলের ওপরে যখন আমরা আবার একটা ডাম্বেল আঁকবো, এটা হলো ডি অরবিটালের আকৃতি। তাহলে এস অরবিটালের আকৃতি হলো গোলাকার, পি অরবিটালের আকৃতি হলো ডাম্বেল আকার, এবং ডি অরবিটালের আকৃতি হলো ডাবল ডাম্বেল আকার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তো এবার দেখো, এবার যদি আমি একটু কয়েকটা তোমাদের পেজ লেগে যায়। একটা জিনিস ছিল হলো নোট। নোট বলতে কি বোঝায়? নোট বলতে বোঝায় এই যে নিউক্লিয়াসের চারিদিকে যে একটা স্তর থাকছে, অর্থাৎ উপশক্তি স্তর, এইখানে যদি দেখা যায় ইলেকট্রনের মেঘের ঘনত্ব না থাকে, অর্থাৎ অরবিটালে তো ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 95% ছিল। তো কোথাও এক জায়গায় যদি এমন জায়গা পাওয়া যায় যেখানে হলো ইলেকট্রন মেঘের কোনো ঘনত্বই থাকে না, তো সেই অঞ্চলটাকে বলা হচ্ছে নোড। যেমন এইখানে দেখো, এইখানে এই যে এটা হলো 1s, এটা হলো 2s, এবং এর মাঝখানে একটা দেখো সাদা ঘর, এই সাদা ঘরটাকে বলা হচ্ছে নোড। বুঝতে পারছো? এখানে কোনো ইলেকট্রন মেঘের ঘনত্ব নাই। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে যদি আমরা আসি, আর একটা জিনিস আসছে নোডাল তল বা নোডাল প্লেন। এই নোডাল তল বা নোডাল প্লেনটা কি? অর্থাৎ এই যে নোড ধারণ করছে যে তল, সেই তলকে বলা হচ্ছে নোডাল তল। তো নোড ধারণ করছে যে তল, অর্থাৎ এই যে নোড ধারণ করবে, এটা এস আকৃতি ছিল, এখানে একটা পি অরবিটালের আকৃতি। এখন এখানে এস যে বরাবর, এটা হলো ত্রিমাত্রিক সিককে যে বরাবর দেখা যাবে যে ইলেকট্রন মেঘের ঘনত্ব থাকে না। এখানে যেমন এরকম ফাঁকা ঘর আছে না, এই বরাবর যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে এই তলটাকে বলা হচ্ছে নোডাল তল। ঠিক একইভাবে এইখানে যেটা ছিল, এটাকে যদি এই বরাবর আমরা যদি একটা তল কল্পনা করি, যে তলটার উপরে কোনো ইলেকট্রন ঘনত্ব থাকবে না, তো সেই অঞ্চলটাকে বলা হচ্ছে নোডাল তল। আচ্ছা, আর তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে কিন্তু 4টা লোব সৃষ্টি হয়। আচ্ছা, নোডাল তল বললাম, নোড বললাম, এবার বলি লোব বিষয়টা। তো এই যে ধরো, এই যে পি অরবিটাল, এরকম একটা পি অরবিটাল, মানে ডি অরবিটাল লাগলাম। এখন এর পাশাপাশি এরকম ছোট ছোট এরকম অংশ দেখা যাবে, দেখতে পারবা। তো এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে নোড। বুঝতে পারছো? তো পি অরবিটালের ক্ষেত্রে 4টা নোড দেখা যায়, সেই 4টা লোব দেখা যায়, এটা হলো লোব বলে এটা। আর এই লোবটা কি করে? এই লোব হলো অর্থাৎ দুটি বিপরীত লোবকে একটি নোডাল প্লেট কিন্তু আলাদা করে রাখে। প্রতি বিপরীত একটা লোব, মানে প্রতি 2টা বিপরীত লোবকে একটা নোডাল প্লেট আলাদা করে রাখে। আচ্ছা, তো দেখো বিষয়টা যেটা বলছিলাম, যে ধরে নাও এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এখান বরাবর এটা হলো জেড অক্ষ।
তো এখন আমার যে বললাম পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকৃতি, তো এরকম থাকলো তো এটাও আছে কি পি ওয়াই বরাবর, অর্থাৎ এখানে আছে এটা হলো পি ওয়াই। পি ওয়াই তো থাকলো। এখন এই যে জেড অক্ষ আর এই যে এক্স অক্ষ, এই বরাবর যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে এই যে তল, এই তলটাকে বলা হচ্ছে নোডাল প্লেন বা নোডাল তল। বোঝা গেছে এবার? এই তোমাদের কথা নেই কেন, বোঝা যায়নি? আচ্ছা, তো এবার আসি আমি লোভটা। তো লোভ জিনিসটা কীরকম দেখো, ডাবল ডাম্বেল আকৃতি। তো ধরো এরকম পি অরবিটাল এরকম আকৃতি হলো, তাহলে এই যে মানে এ একটা লোভ, এ একটা লোভ, এ একটা লোভ, এ একটা লোভ, এই চারটা লোভ মিলে একটা ডাবল ডাম্বেল সৃষ্টি করে। এই একটা লোভ, এ একটা লোভ, এ একটা লোভ, এ একটা লোভ, এই চারটা লোভ একসাথে মিলে ডাবল ডাম্বেল আকৃতির সৃষ্টি করে। এবার বোঝা গেছে? আর এখনো বোঝা না গেলে আমার কিছু করার নাই, তোমরা রেকর্ড দেখে নিবা। এখানে দেখো পি অরবিটালের আকৃতি দেখো, পি অরবিটালের জন্য এম ইকাল টু শূন্য হবে, যখন পি এক্স হবে তখন এম ইকাল টু শূন্য, পি ওয়াই হলে এম ইকাল টু প্লাস ওয়ান, পি জেড হলে এম ইকাল টু মাইনাস ওয়ান। আর ডি অরবিটালের জন্য দেখো এই মানটা আছে, এটা তোমরা দেখে নিবা। এরপরে আসি আমরা অরবিট ও অরবিটাল। তো অরবিট ও অরবিটাল, অরবিট জিনিসটা কি? অরবিট জিনিসটা বলছিলাম এই নিউক্লিয়াস আর এর বাইরে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে প্রধান শক্তি স্তর আছে এটাকে বলা হয় অরবিট। অর্থাৎ এই যে বৃত্তাকার কক্ষপথ ছিল নিউক্লিয়াসকে কেন্দ্র করে, যেটার উপরে মানে ইলেকট্রনগুলো আবর্তন করে, অর্থাৎ যে অঞ্চলে ইলেকট্রনগুলো আবর্তন করছে, যে কক্ষপথ ইলেকট্রনগুলো আবর্তন করছে সেটাকে বলা হচ্ছে অরবিট। তো এখানে সংখ্যা দেওয়া আছে, আমি এখানে ডিটেলস বলবো না কারণ আগে একবার বলা হয়ে গেছে। আচ্ছা, আর অরবিটাল জিনিসটাও কিন্তু আমি আগে বলে ফেলছি, অর্থাৎ যে ত্রিমাত্রিক অঞ্চলে ওই যে ইলেকট্রন ঘনত্ব 90 থেকে 95% থাকবে। অর্থাৎ এইটা, আচ্ছা আমি যেটা আঁকলাম এইটা কি আর এটা কি, এটা কি, এটা হলো অরবিট। আর এই যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনটা ঘুরবে এটাকে বলা হচ্ছে অরবিটাল। অর্থাৎ এটা কিন্তু ঘুরলেই না, এখানে কিন্তু ইলেকট্রন ঘনত্ব 90 থেকে 95% থাকা লাগবে। আচ্ছা, তো এই অরবিটালের পার্থক্য রয়েছে। তো এগুলো তোমাদের এতক্ষণ যা পড়িয়ে আসছে সেই জিনিসগুলোই আশা করি তোমরা পারবা। না পারা যাবে না নাকি? মানে পড়ি প্রত্যেক লাইন পড়াই দেবো? তোমরা বলো কিছু। এই বোঝা গেছে তোমাদের সামনে পচা ডিম রাখতে হবে, তা নাহলে তোমরা কথা শুনবে না। আমার কথা শোনা যাচ্ছে? দেখাবো। আই রে কপাল। আচ্ছা তোমরা শুনতে পারছো? রিফাত বলতেছে শুনতে পাচ্ছে না। জি ভাই আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি তো। এটা মেসেজ দিছো কেন? আই রে কপাল, তোমরা আমার মেরে দিবে এসছে। এবার দেখো বিষয়টা আমি এবার পড়াবো, অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা দেখো। রিফাত মেবি সেকেন্ড ইয়ারে ক্লাসে ঢুকে এই জিনিসটা শিখে ফেলছিল, তো হিসেবে সে বোঝানোর কথা এখন, তারপর আমি বোঝাচ্ছি, সমস্যা নেই। আহ্বাও নীতি। এখন আহ্বাও নীতিটা কি? অর্থাৎ বিজ্ঞানী আহ্বাও ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটা নীতির কথা বলছিল। তো আহ্বাও একটা নীতি বলিনি যদিও, তার তিনটা নীতি নিয়ম ছিল, সেই তিনটা নিয়মের সারাংশ এখানে দেয়া আছে। যার সেখানে পরবর্তীতে হলো পাউলির বজ্র নীতি হয়েছে এবং হুন্ডের নীতি হয়েছে, দুইটা নীতি। আর প্রথমটাকে আমরা আহ্বাও নীতি হিসেবে জানি। তো আহ্বাও একটা জার্মান শব্দ যার অর্থ হলো বিল্ডিং আপ। অর্থাৎ বিল্ডিং যেমন তোমরা নিচের দিক থেকে একটা ইট সাজাতে একটা বিল্ডিং তৈরি করে, ঠিক সেরকম অনেকটা। তো আহ্বাও নীতিটা যদি আমি বলি তাহলে প্রথমে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যাবে যে প্রথমে ইলেকট্রনটা সর্বনিম্ন শক্তি স্তরে বা সর্বনিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে, এরপরে আস্তে আস্তে মানে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। তো এই নিয়মটাকে মূলত আহ্বাও নীতি বলা হয়। তো দেখো তোমরা জানো এই যে 1s2 2s2 এই যে লাইনটা আছে, দেখো 1s2 2s2 2p টু পি বা 1s 2s 2p 3s, এই যে ইলেকট্রনগুলো প্রবেশ করে প্রথমে কিন্তু নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপরে যায় উচ্চ শক্তির স্তরে। তো এই কোনটা নিম্ন শক্তির স্তর কোনটা উচ্চ শক্তির স্তর এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো হলো আমরা n+l নিয়ম দ্বারা। অর্থাৎ বিজ্ঞানী আহ্বাও একটা নিয়মটা আবিষ্কার করেছে, সেটা হলো n+l নিয়ম দ্বারা। তো n+l নিয়মটা দেখো, n+l নিয়মটা কি? n+l নিয়ম অর্থাৎ এই এনটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, এলটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। এখন সাপোজ আমরা ধরলাম যে 3p আর 4d এই দুটার মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম।
তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে দেখো এই 3 দেওয়া আছে, এটা হলো এন এর মান আর পি হলো এল এর মান, তাহলে পি থাকলে এল এর মান কত হয় বলো? 1 1। তাহলে দেখো এন এর মান আছে 3, এল এর মান আছে 1, 3 আর 1 যোগ করলে 4 হয়। আচ্ছা এইখানে দেখো এন এর মান আছে 4, এটা হলো এন এর মান, এটা হলো এল এর মান, তাহলে এন এর মান দেওয়া আছে 4 যোগ এল এর মান দেওয়া আছে হলো ডি আছে, তাহলে এটা নিশ্চয়ই 2 হবে। তাহলে 4 আর 2 6, হবে 6 হবে। তাহলে দেখো এক্ষেত্রে শক্তিটা কিন্তু এর কম, এই কারণে 3p-তে কিন্তু সর্বপ্রথম ইলেকট্রন প্রবেশ করে। তোমরা এই নিয়ম অনুসারে দেখতে পারো, এখানে দেখো প্রথমে 3p-তে প্রবেশ করছে, তারপরে 4s-এ প্রবেশ করছে। তো তোমাদের মাঝে মাঝে খ থেকে আসে যে ধরো এরকম কপারের যে 19তম ইলেকট্রনটা 3d-তে না গিয়ে 4s-এ যায় কেন, এরকম কোশ্চেন তো আসে। তো ওই কোশ্চেনগুলো সলভ করতে গেলে তোমার n+l নিয়ম জানা লাগবে। তো আরেকটু এখানে জিনিসটা বলে দেই, ধরে নাও এরকম আছে যে 3p আর 4s দুইটার মধ্যে কার শক্তি বেশি, আমারে বলো তো দেখি, কে বলবে? কেউ বলতে পারবে না? ভাইয়া, এখানে শক্তি বেশি হচ্ছে 4s এর। আচ্ছা তো আমার প্রমাণ করে দেখাও, আমি না হলে বুঝবো কি করে, আন্দাজে বললে তো মানবো না আমরা। আপনি যেরকম বলছেন n+l আকারে শক্তি প্রবেশ করে, কিন্তু এখানে এটা করলে হচ্ছে 2 এর দ্বারই 4 আসে, কিন্তু এই যে n এর মান বেশি হচ্ছে আপনার 4, মানে 4s, মানে প্রধান এই জন্য হচ্ছে 4s টা আপনার বেশি। আচ্ছা তো দেখো এই যে যেটা বলছে এখানে এন এর মান 3 দেওয়া আছে, পি এর মান 1, 3 আর 1 যোগ করলে 4, এখানে এন এর মান 4 দেওয়া আছে, এস এর মান 0, তো 4 আর 0 যোগ করলেও 4 হয়, দুইটাই শক্তি একই। তাহলে আমরা বলছিলাম প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে সর্বনিম্ন শক্তি স্তরে যদি ইলেকট্রন প্রবেশ করতে হয় তাহলে কোন কক্ষপথে যেতে হবে? তাহলে দেখো অবশ্যই কিন্তু এই 3p, এটা যেহেতু এখানে এন এর মান 3, প্রধান কোয়ান্টাম সংখ্যা যার মান কম তার শক্তিটাও কম। এই ক্ষেত্রে যখন মান এই দুইটার মান সমান কম মানে সমান আসবে n+l এর মান, সেক্ষেত্রে তোমরা দেখবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যারটা কম থাকবে সেটা হলো কম শক্তি সম্পন্ন। আচ্ছা আচ্ছা তোমরা ইলেকট্রন বিন্যাস করো কোন নিয়মে আমার একটু বলো তো দেখি। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে এই মানটা বসাও, এটা কিভাবে বসাও তোমরা? 1s 2s 2 মানে 2p এভাবেই তো। এভাবে কি মুখস্থ থাকে তোমাদের? যদি আমি এখন বলি আয়োডিন 53, এটা ইলেকট্রন বিন্যাস করো, করতে পারবা? আচ্ছা কি হলো, সবাই নিজেরা হাসছে, তা আমি কি দোষ করলাম? তখন দেখে দেখে ভাইয়া তখন দেখে নিতে। হায় রে কপাল। আর তাও আমার তোমাদের সিনিয়র ব্যাচে তাও বলছিল যে এরকম এই যে 1s 2s2 2p, তারপরে 3s 3p 3d, এভাবে দিয়ে সে গোল করে করে এইভাবে কোনাকুনি ছিল দিয়ে ওটা তো জানি, ওটা জানি হবে তো কেটে কেটে, ওটা তো আমরাও জানি। আচ্ছা তো তোমরা তো ওটা জানো, তখন ওইটা করবো। তোমরা যে ওটা জানো আমিও জানি, তো দেখি আমি একটু সহজ নিয়মে করার চেষ্টা করি, সবাই ফোকাস করো। দেখো প্রথমে আমরা একটা নিয়ম মনে রাখবো, এস অর্থাৎ দুইটা এস নেব আমরা। প্রথমে আমরা জানি এসপি ডিএফ, তা আমরা কি করব, প্রথমে দুইটা এস নেব, নিলাম, তারপরে দেখো দুইটা পিএস নেব, অর্থাৎ পিএস দুইটা পিএস নেব, এরপরে ডিপিএস অর্থাৎ পিছন দিক থেকে আসছে কিন্তু ডিপিএস নেব, তারপরে দুইটা ডিপিএস নেব, তারপরে আবার শেষের দিক থেকে আসবো, তাহলে এফডিপিএস নেব, তো দেখো দুইটা এফডিপিএস নেব। এই জিনিসটা তোমরা মনে রাখতে পারবা। তাহলে এসএস, তারপরে পিএস, তারপরে পিএস, তারপরে ডিপিএস, বুঝতে পারছো? এখানে কিন্তু মনে রাখার জন্য আরও সহজ, অর্থাৎ এসপিডিএফ লিখে নিবা, নিয়ে প্রথমে দেখো প্রথম সংখ্যাটা 2 বার নিলাম, তারপরে দেখো এই পিএস আমার পিছন দিক থেকে আসছি, তাহলে পিএস 2 বার নিলাম, তারপরে ডিপিএস 2 বার নিলাম, আর এফডিপিএস এটাও 2 বার নিলাম। এটা কেন বললাম, এটা দিয়েই মূলত আমরা সব কিছু মনে রাখবো। দেখো কিভাবে হচ্ছে, সাপোজ আমরা একটা ছোটোখাটো ইলেকট্রন বিন্যাস নেই, ধরো আমরা সোডিয়াম দিলাম, সোডিয়াম 11 করতে গেলে আমাদের কি লাগে, ধরো আমরা জানি এস, আমরা কি জানি এস, তারপরে পিএস, তো আমরা একটু পরে যাই, আমরা
এস এস দিলাম, তাহলে এটা যেহেতু প্রথমে আছে তাহলে এটা 1, তো 1 এস যেহেতু নেওয়া হয়ে গেছে, আমরা পরে যে এসটা আছে এটা তো 1 এস দিতে পারবো না, তাহলে এটা অবশ্যই 2 এস নেবো। আচ্ছা 2 এস নিয়ে হয়ে গেলাম। এবার দেখো আমাদের 1 এস তো নেওয়া মানে এবার আমরা 2 এস শুরু হয়েছে, তাহলে 2 এর পরে যেটা আছে এটা অবশ্যই 2p হবে। তাহলে দেখো 2p হলো, তাহলে এখানে দেখো এর এস এর 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, 4টা, এখানে 6টা, 10টা। এরপরে আমাদের দেখো এস এস 2টা এস হয়ে গেছে, এবার আমরা পি নিছি, তাহলে এরপরে নিশ্চয়ই একটা এস আসবে। তো দেখো এইখানে তো আমাদের 2 এস নেওয়া হয়ে গেছিলো, কেন 2p আছে, 2 এস নেওয়া শেষ, তাহলে এই যে এসটা হবে এটা অবশ্যই 3 এস হবে। তাহলে এই 3 এসে কয়টা ইলেকট্রন থাকবে, একটা। বুঝতে পারছো? আচ্ছা আরও একটা ইলেকট্রন বিন্যাস করাই। ভাই একটু বড় দেখে করান। আচ্ছা ধরে নাও আয়রন 26। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আয়রন 26 বুঝতে পারছো? তো আয়রন 26-এর ক্ষেত্রে দেখো আমরা জানি এস এস একটু ফাঁক ফাঁক দিয়ে দিয়ে লিখবে, তারপরে পিএস যেহেতু এটা বড় তাহলে একটু বড় নিলাম। আচ্ছা ওটা পরে আসতেছি। দেখো এস এস তাহলে এটা নিশ্চয়ই 1 নেবো, প্রথমে 1 এস, তারপরে দেখো এটা 1 এস তো হয়ে গেছে, তাহলে এবার আমরা নেব 2 এস। আচ্ছা 2 এস তো হয়ে গেল। এবার দেখো এবার আমরা কি নেব, 2 এস তো হয়ে গেছে, তো এবার নিশ্চয়ই আমাদের যেটা আসবে এটা হলো 2p হবে, কারণ 1p তো হয় না, তো এখানে তাহলে 2p হয়ে গেল। আচ্ছা হলো, তারপরে দেখো এরপরে এর এস আছে, তো এসটা কী হবে, অবশ্যই 3 হবে, কারণ 2 এস তো আমাদের নেওয়া শেষ। তো আমাদের কয়টা করে ইলেকট্রন হচ্ছে আমরা একটু করে করে এখানে দিয়ে যাই, তাহলে হিসেব থাকবে 6, এখানে 2। আচ্ছা এবার দেখো এস এস হলো, এরপরে পি এস, তাহলে এরপরে আবার কি আসবে আমার বলো তোমরা? আবার পিএস, হ্যাঁ পিএস বিপি। আবার পি এস আসবে, তাহলে পি এস আসলে দেখো এখানে 3 এস নিছি, এর আগেরটা দেখো 2পিও নেওয়া শেষ, তাহলে এই যে পিটা আছে এটা অবশ্যই 3p হবে। এখন দেখো 3 এস নেওয়া শেষ, 3p নেওয়া শেষ, তাহলে এটা নিশ্চয়ই যে এসটা আছে এটা অবশ্যই 4 এস হবে। তাহলে দেখো এখানে 3p 6, 4s 2, কয়টা ইলেকট্রন হয়ে গেছে, 2 4 10 12 18 20, অলরেডি 20টা ইলেকট্রন হয়ে গেছে। তো দেখো আমরা এবার তাহলে কী কী নিচ্ছি একটু যদি রিভিউ করি, তো এখানে দেখো এস এস পিএস, পিএস নেওয়া শেষ, এবার আমাদের কি আসবে, এবার ছিল কি ডিপিএস। ডিপিএস, তাহলে ডি আসবে। তো দেখো এখানে ডি আসলো, এখন দেখো এই 4s নিছি, এর আগেরটা হলো 4s, তা 4p নেইনি, তাহলে 4p না নিয়ে তো আমরা 4d নিতে পারবো না, তাহলে অবশ্যই এখানে যে 3p নিছি এটা অবশ্যই ডি এর আগে তাহলে 3 হবে, কারণ দেখো আমাদের 4s এর পরে কিন্তু 4p নিতে পারছি না, কারণ যেহেতু ডি আছে, তাহলে ডি আছে তাহলে বোঝা যাচ্ছে এইখানে যেহেতু 3p হয়েছিল তাহলে এটা হলো 3dর, তাহলে 3dর হলো দেখো আগে 20টা ইলেকট্রন হয়েছিল আর এখানে 36টা ইলেকট্রন হয়ে গেল, 26টা ইলেকট্রন। আচ্ছা এর জন্য কি তোমাদের ওরকম ঠাডা মুখস্থ করা লাগছে নাকি? জি না ভাইয়া। আচ্ছা মাসুদ ভাই মেবি ক্লাসে ঢুকছে, সে একটা ছন্দ দিছে। না ভাইয়া। শোনো, শোনো শোনো প্রিয়া, শোনো শোনো ছন্দটা দিয়ে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা ভাই আমি ছন্দ শোনো দেইনি। শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা ভাই, হচ্ছে এই ছন্দ, ছন্দ আচ্ছা দিয়ে তোমরা ভাই মনে রাখতে পারো। আমি ওদের জন্য আরো একটা সহজ উপায় দিছি, আমি একটু বলি। এখানে দেখো এসপি ডিএফ আমরা 4টা অরবিটাল জানি, উপশক্তি স্তর, তো দেখো আমরা প্রথমে নেব 2টা এস নেব, তারপরে আমার পিছন দিক থেকে আসবো, তাহলে এখানে আমরা পিএস নেব, তো এখানে যেহেতু 2টা এস নিলাম 2টা পিএস নেব, তারপরে দেখো আবার আমরা পিছন থেকে আসবো, তাহলে ডিপিএস, তাহলে আমরা 2টা আবার ডিপিএস নেব, তারপরে আবার যদি আমরা শেষের দিক থেকে আসি তাহলে এফডিপিএস, এরকম আমরা 2টা এফডিপিএস নেব। এখানে কোনো কোনো কিন্তু ছন্দ লাগলো না, ওই ছন্দ মুখস্থ করতে গিয়ে কিন্তু দেখা গেল তোমাদের আবার আরেকটা ছন্দ লাগবে। আচ্ছা তো ওই সেই ওই ছন্দটা আমরা জানি ভাইয়া। সে তো আমিও জানি, তোমাদের ডিভাইসার করাইছে ওই ছন্দ দিয়ে, তাই না? তোমরা আমরা তো পড়ালেখা করে জি আসছি ভাইয়া। তাই না, তোমরা সামনের স্টুডেন্ট, তোমরা কত দূর পর্যন্ত জানছো, কত দূর পর্যন্ত এ করছো সেটা তো আমাদের একটু হলেও ধারণা হয়েছে। আচ্ছা তো আমি একটু চেষ্টা করি অলওয়েজ নতুন আঙ্গিকে দেওয়ার, কারণ যেভাবে শিখছি সেভাবে যদি আউটপুট করি কেমন একটা দেখাই, তো একটু নতুনত্ব না আনলে হয় না। আচ্ছা তো তোমরা আয়োডিনের ইলেকট্রন বিন্যাসটা তোমরা এইভাবে করবা, দেখবা আয়োডিন 53 তোমরা খাতার মধ্যে করতে পারবা, বা স্ক্রিনের ওপরে কেউ একজন করে দিতে পারবা আমার, তাহলে বুঝবো যে তোমরা এই জিনিসটা বুঝছো। কে করে দিতে পারবে? জি ভাইয়া একটু বলেন, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। মানে আয়োডিনের ইলেকট্রন বিন্যাসটা কে করে দিতে পারবে, মানে তোমরা তো আয়োডিন 53 ওটা বলছিল ঠাডা মুখস্থ করা লাগবে, তা নাহলে দেখে দেখে করা লাগবে, তো এখন কি দেখা লাগবে না করতে পারবা, এখন স্ক্রিনের উপরে কেউ করে দিতে পারবা? স্ক্রিনের উপরে একটা পেন মতো অপশন আছে দেখো, ওইটা ক্লিক দাও, দিয়ে তারপরে ওর সাইডে পেন মতো অপশন আছে, ওইটা চাপলে স্ক্রিনের উপর লিখতে পারবা, তুমি লেখার পারমিশন আসবে না। তো কেউ কি করতে পারবা স্ক্রিনের উপরে? ভাই
ভাই স্ক্রিনের উপরে তো আমাদের করিনি, কেন সমস্যা? আরে শেখো শেখো, আর কদিন পরে তোমাদের দিয়ে ক্লাস নেওয়াবো আমরা কোচিং সেন্টারে। হ্যাঁ, তো বুঝতে পারছি। স্ক্রিনের উপরে একটা পেন মতো অপশন আছে, দেখো ওটা ক্লিক দিয়ে ওর মধ্যে অনেকগুলো অপশন আছে। তো তোমরা যদি চাও স্ক্রিনের এই যে ছবিটি আছে এই ছবিটা ডাউনলোড করবা। ভাই আপনি দেখেন, আমরা কথা তো একদম ওই শেষে দেখবা, ওই পেনের শেষে একদম সেভ বলে একটা অপশন আছে, ওই অপশনে চাপ দিলে স্ক্রিনের এই ছবিটা ডাউনলোড হয়ে যায়। মানে তোমরা স্ক্রিনশট না নিয়ে এই উপায়টাও করতে পারো। আচ্ছা, তো আমি করি, তোমরা বলো, মানে তোমরাই বলো, আমি লিখতেছি তাহলে। আয়োডিন 53, আমরা পারি না, এরা পারে না নাকি, তো আমি দেখি কি কতক্ষণ পারছে না। তো আমার এবার বলো। প্রথমে এস নেব আপনার নিয়মে, অনেস্ট আচ্ছা টু বলো। এস, 1s 2s, তারপরে আচ্ছা এটা এখন মুছে দেই। তারপর পিএস নেব, পি, পি, হুম 3s, তারপর ডিপিএস নেব, না পিএস না, কিরকম হচ্ছে? হ্যাঁ একটা পিএস বাদ গেছে তো, বাদ গেছে তো। আচ্ছা তো তোমরা বলো কি হবে, তোমরা কেউ একজন বলো, এত হেজিটেশন দিলে হবে না তো। এবার 3p, আচ্ছা এটা কত হবে? 3p। আচ্ছা তারপরে হ্যাঁ তারপরে 4s, তারপরে 3d, 4p, 5s, এ কয়টা 5s, ইলেকট্রন হয়ে গেছে দেখছো এখনো? তোমরা তো বলতে আছো। না গোনা হয়নি। এই 4s2 পর্যন্ত 20টা 10, ইলেকট্রন, 4s2 পর্যন্ত 20টা ইলেকট্রন। তারপরে হিসেব করো। 30, 38টা, 38টা হয়েছে, এখন অনেক বাকি। তাল গাছের আড়াই হাত নাও। এরপরে আবার কি আসবে? ডিপিএস আসবে। আবার ডিপিএস আসবে, হ্যাঁ, তা ডিপিএস বলে, এটা কি পি হবে? 4d, হ্যাঁ 4d। বা 4d, তারপরে 5p, হ্যাঁ 5p। তারপরে তারপর এস আছে না, বলো। 6x, হ্যাঁ 6x। তো কয়টা ইলেকট্রন হয়েছে আমাদের? 4s2 পর্যন্ত ছিল 20টা, 30টা, 38টা, 48টা, আর 54টা, আর 2 56টা। তো তোমরা কি এরকম ইলেকট্রন বিনা 56 পর্যন্ত চলে যাবা? তোমাদের তো পচা না ডিম ভাই ফাটানো না আছে। কি হবে? তাহলে এখানে কয়টা হবে? এখানে হবে 5। তো এই দেখো, আয়োডিনের ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমরা নিজেরাই করে ফেললে। তোমরা কিন্তু আয়োডিনের ইলেকট্রন বিন্যাস নিজেরাই করে ফেললে, আমার কিন্তু বলা লাগলো না। আচ্ছা এখন দেখো, এর পরবর্তীতে যাই আমরা পাউলির বর্জ্যনীতি। পাউলির বর্জ্যনীতিটা কি? পাউলির বর্জ্যনীতিটা অর্থাৎ দেখো, একটা পরমাণুতে, অর্থাৎ একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না, যে কোনো একটির মান অসমান হবে। অর্থাৎ তোমরা কোয়ান্টাম সংখ্যার মান 4টা পড়ে আসছো, তো একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না, এই জিনিসটাই আমাদের পাউলির বর্জ্যনীতিতে বলা হয়েছে। তো দেখো এইখানে বিষয়টা যদি আমি একটু বলি, ধরো হিলিয়াম কি 4, তো 4 হলে কি 1s2 2s2। তো দেখো আমরা যদি এই বহিস্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন নিয়ে করি, তাহলে দেখো এইখানে 2s, এইখানে একটা ইলেকট্রন পজিটিভ। তো দেখো এখানে যদি আমরা n এর মান 2, দেখো n এর মান যদি করি, তা ওটার জন্য n এর মান আসবে না 2, এখানে দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান 2 আসবে না। এল এর মান যেহেতু এস আছে, এল এর মান 0 হবে না, এল এর মান 0 হলে এম এর মানও 0। কিন্তু এই স্পিনের ক্ষেত্রে দেখো একটা প্লাস হাফ হয়ে যাবে না, একটা মাইনাস হাফ হয়ে যাবে না। তো এই যে অর্থাৎ মিনিমাম আর কিছুই এক হোক আর না হোক, এই যে স্পিন সংখ্যার ইলেকট্রনটাও ভিন্ন হয়ে যাবে। কারণ তোমরা জানো একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এবং সেই 2টা ইলেকট্রনের তো স্পিন বিপরীতমুখী হয়। এ কারণে এই পাউলির বর্জ্যনীতিটা কিন্তু সঠিক বলে প্রমাণিত হয়েছে। আচ্ছা, তো আমাদের পেজটাও অনেক সোজা হয়ে আসছে। তো এরপরে দেখি, এরপরে আছে হুন্ডের নিয়ম। এখন হুন্ডের নিয়ম কি? এটা মোটরসাইকেল হন্ডা না, কিন্তু এটা হলো হুন্ডের নিয়ম। তো বিজ্ঞানী হুন্ড বলছে
একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অবস্থায় মানে সর্বাধিক সংখ্যায় কী হবে অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। আর এই অযুগ্ম বা বিজোড় ইলেকট্রনের স্পিনগুলো অবশ্যই একমুখী হওয়া লাগবে। তো দেখো এখানে নাইট্রোজেন ইলেকট্রোমিনাসের ক্ষেত্রে দেখো এখানে 1s2 2s2 তারপরে 2px একটা py একটা pz একটা, এই যে তিনটা ইলেকট্রন আছে, তিনটা ইলেকট্রন কিন্তু একমুখী হবে, অর্থাৎ তিনটাই হয় প্লাস হাফ স্পিন অথবা মাইনাস হাফ স্পিনের যে কোনো একটা। তো তাহলে বোঝা যাচ্ছে কিন্তু তিনটা ইলেকট্রনের স্পিন কিন্তু একইমুখী হবে আর সর্বাধিক সংখ্যক সংখ্যায় বিজোড় অবস্থায় থাকবে। তো হুন্ডের নিয়ম দেখো অক্সিজেন নাইট্রোজেনের হুন্ডের নিয়মটা হলো ধরেন আমি অক্সিজেনের ক্ষেত্রে করি 1s2 2s2। তো যদি আমি এটা বলি এক্ষেত্রে কী হবে দেখো, এক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য হচ্ছে না, কারণ আমরা বলছি একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে তারা যেন সর্বাধিক অবস্থায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। তো দেখো এখানে কিন্তু এস এর কিন্তু এরা কিন্তু বিজোড় অবস্থায় নাই, এরা কিন্তু এরকম প্লাস মাইনাস মানে একসাথে জোড় অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য না, এ কারণে এখানে বলা আছে দেখো এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য না। আচ্ছা, তো হুন্ডের নীতি কোথায় প্রযোজ্য হচ্ছে তাহলে? আর ধরুন আমরা অক্সিজেনের করতে করলি 1s2 2s2 2p4। তো দেখো এইখানে 1s2 2s2 পর্যন্ত হলো 2p4টাকে যদি আমরা ভাঙি তাহলে 2px 2py, অর্থাৎ এটাকে আমরা তিনটা সমশক্তি সম্পন্ন অরবিটালে ভাঙতে পারি 2pz। আচ্ছা, হুন্ডের নীতিটা বোঝা গেছে? না কেটে গিয়েছিল তো বুঝতে বুঝতে। আচ্ছা, তো এখানে ইলেকট্রোমিনাসের ক্ষেত্রে দেখো এখানে px এ 2px, তাহলে এক্ষেত্রে একটা ইলেকট্রন এরকম আছে, 2py এর ক্ষেত্রেও একটা ইলেকট্রন এভাবে আছে, 2pz এর ক্ষেত্রেও একটা ইলেকট্রন এভাবে আছে, অর্থাৎ ইলেকট্রনগুলো সর্বাধিক অবস্থায় এরকম বিজোড় অবস্থায় থাকতে চাইবে। বুঝতে পারছো? এটাই হলো হুন্ডের নীতি। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে তারা যেন সর্বাধিক অবস্থায় অযুগ্ম বা বিজোড় থাকতে পারে। এই তোমাদের ডিভাইসটা তো বই সম্পূর্ণ শেষ করে ফেলছে ফার্স্ট পার্ট, তোমরা এরকম করলে হবে না তো। ইভেন আমিও ডিভাইস স্যার স্টুডেন্ট, আমি তোমাদের ক্লাস নিচ্ছি আর তোমরা স্যারের স্টুডেন্ট হয়ে কী করছো? টেস্ট তো রাখো। আচ্ছা, এগুলো সব চেষ্টা করতেছি তো। এগুলো সব বলা হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে দেখো এরপরে একটা কথা বলা আছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কোথায় কিছু কিছু তোমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করো। তো সেই ব্যতিক্রমগুলো কখন হয়? অর্থাৎ দেখো ইলেকট্রন বিন্যাসের সুস্থিতির কারণে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সুস্থিতি বলতে বোঝাচ্ছে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে ইলেকট্রন দ্বারা দখলকৃত হলে সেই ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিতি লাভ করে। যেমন দেখো NP3 NP6 NP5 ND5 ND10 এরকম অর্ধপূর্ণ বা সম্পূর্ণ যদি হয় তাহলে সমশক্তি সম্পন্ন যে অরবিটালগুলো থাকে তারা অধিক সুস্থিতি লাভ করে। বুঝতে পারছো? তো এই সুস্থিতি লাভ করে, তো ইলেকট্রন বিন্যাস তোমরা জানো কপারের ক্ষেত্রে হয়, ক্রোমিয়ামের ক্ষেত্রে হয়। তো এরকম কয়টা ইলেকট্রন বিন্যাস এরকম ব্যতিক্রম দেখা যায় তোমরা কেউ বলতে পারবা? কেউ পারবে না? কয়টা 118টা মৌল, এর মধ্যে কয়টা মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়? যেমন কপার ক্রোমিয়াম এগুলো তো তোমরা কম বেশি করছো, কয়টা মৌলের ক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রম দেখা যায়? আমার মনে হয় 4টা ভাইয়া। আচ্ছা, আর কেউ? আর কেউ বলবে না? আচ্ছা, আমি বলি 21টা মৌলের ব্যতিক্রম দেখা যায়। তো এটা নিয়ে তৃতীয় অধ্যায়ে একটু আলোচনা করবানি, ওখানে তৃতীয় অধ্যায়ে একটা ছক পাবে, ওই ছকের মধ্যে লেখা আছে ইলেকট্রন মানে সবগুলো ইলেকট্রন মানে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, 21টা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, ওই 21টা মৌলের ক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রম দেখা যায়। আর এক্ষেত্রে একটা কথা আছে দেখো n+1d এবং nf অরবিটালের শক্তির ন্যূনতম পার্থক্য, অর্থাৎ উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের ক্ষেত্রে দেখা যায় nf এবং ওই যে n+1d, অর্থাৎ এই nf এর আগের যে ডি অরবিটালটা থাকে, কারণ nf এর পরে যেটা থাকবে সেটা তো অবশ্যই ধরো যদি এক্ষেত্রে nfটা যদি হয় ধরো 5f, তাহলে এই যে ডিটা হলো এটা কিন্তু অবশ্যই 6d হয়। তো এই ক্ষেত্রে এই যে অরবিটালটা থাকে এই ক্ষেত্রে দেখা যায় শক্তির পার্থক্য খুব কম হয়, ফলে দেখা যায় যে এফ অরবিটালের বদলে ওই যে পরবর্তী ডি অরবিটালে
অবস্থানে ক্রস ওভার ঘটে, অর্থাৎ যে এখানে দেখো 4F-এ যাওয়ার কথা ছিল, অর্থাৎ সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছিল এই ইলেকট্রনটা 4F-এ যাওয়ার কথা ছিল, কিন্তু সেই 4F-এ না গিয়ে এখান থেকে ক্রস ওভার করে 5D-তে চলে যায়। বুঝতে পারছো? এই জিনিসটা এখানে বলা হচ্ছে, ক্রস ওভার ঘটে। তো এই কোন মৌলের ক্ষেত্রে ঘটে, এখানে দেখো ল্যান্থানাম দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো তড়িৎ চুম্বকীয় বর্ণালী। আমাদের এবার কিছু টপিক আসছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট টপিক। তো তড়িৎ চুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রে যদি আমরা বলি, অর্থাৎ এখানে দেখো যে তড়িৎচুম্বকীয় বর্ণালী ছিল, অর্থাৎ তড়িৎচুম্বকীয় বর্ণালী কাকে বলে যদি বলতে হয়, তাহলে ওই যে আমাদের বিজ্ঞানী ম্যাক্সওয়েলের কথা বলতে হয়। অর্থাৎ বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করছিলেন যে সব ধরনের দৃশ্য অদৃশ্য আলোকরশ্মির উৎপত্তি বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের প্রভাবে হয়। এজন্য সব ধরনের আলোককে একত্রে তড়িৎ বা বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি বলা হয়। অর্থাৎ সব ধরনের আলোকে একত্রে তড়িৎ বা বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি হিসেবে বলা হচ্ছে। তো এইখানে দেখো শূন্য মাধ্যমে আলোর বেগের মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যদি এখানে বলা আছে দেখো সেকেন্ডে প্রায় এত মিটার, অর্থাৎ সেই যদি তোমরা বেগ বলো তাহলে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা। তো তোমাদের কি বিশেষ হয় এই যে আলোর বেগ কত, এইটাই এই প্রশ্নটাই মেডিকেলে আসছে। তো একবার না দুইবার আসছে, বিশেষ হয় তোমাদের মেডিকেলে কিন্তু দুইবার আসছে যে এই যে শূন্যস্থানে আলোর বেগের মান কত, এই যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই মানটা দুইবার আসছে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে এখানে একটা কথা আছে দেখো, মিউ সমান সমান c/λ। তোমরা জানো ওই যে ই সমান সমান এইচ নিউ পড়ছিলে, তো এইচ নিউ এর ক্ষেত্রে এই নিউ সমান সমান অবশ্যই হবে এইচ ইন্টু c/λ। তো এই এইচটা হলো মানে প্লাং ধ্রুবক, এই সিটা হলো আলোর বেগ, আর এই ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্যের মান। এখন যদি কোনো একটা দেখা যায় যে বলে যে দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষ মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন লাফিয়ে আসলে কত শক্তির পার্থক্য হয়, অর্থাৎ ওই যে তোমরা শক্তির পার্থক্য ই সমান সমান ওই যে একটা সূত্র করছিলে n²h²/4πe², ওই যে সূত্রটা ছিল ওই সূত্র বড় সূত্র দিয়ে না করে তোমরা কিন্তু এই শর্টকাট সূত্র দিয়ে মেরে দিতে পারো। বিষয় হলো তোমাদের শক্তি বের করতে বললে ওইখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া থাকবে এই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কিন্তু এই সূত্রটা করতে পারো। অর্থাৎ এইখানে তোমরা শক্তি ই সমান সমান এইচ নিউ, আর এই ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে এই তরঙ্গ দৈর্ঘ্যটা তোমরা কোন সূত্র দিয়ে বের করবা বলো তো? এই তরঙ্গ দৈর্ঘ্যটা বের করবা 1/λ সমান আর এইচ ইন্টু 1/n1 মাইনাস 1/n2 এই সূত্র দিয়ে কিন্তু তোমরা ল্যামডার মানটা বের করে নিবা, নিয়ে এই ল্যামডার মানটা এই সূত্রে বসাই দিবা, দিলে কিন্তু তোমরা একবারে ই এর মান বের করে ফেলতে পারছো। কিন্তু তোমরা যদি ওই যে ই সমান সমান সূত্র ছিল n²h²/4πe², এই যে সূত্রটা ছিল ওই সূত্র যদি বসাতে যাও তাহলে দেখা যায় ইলেকট্রনের ভর লাগে, ইলেকট্রনের বেগ লাগে, এত কিছু মান। তো অত মানগুলো মানে অত মানের প্যারা না নিয়ে তোমরা কিন্তু চাইলে এইভাবে একবার ইয়ের মানটা বের করতে পারো। আর ওভাবে করতে গেলে কি করতে হয়, দুইবার ইয়ের মান বের করতে হয়, করে মাইনাস করতে হয়, করে তারপরে ইয়ের মান আসে। তোমরা কি এই অধ্যায় রিটেন প্র্যাকটিস করছো? করলে ওই অধ্যায় এই অঙ্কটা ফেস করতে যে যদি বলা হয় দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন লাফিয়ে আসে তাহলে কত শক্তির পার্থক্য দেখা দেয়, আর তখন দেখা যায় তোমাদের প্রথম কক্ষপথে শক্তি বের করতে হয়, দ্বিতীয় কক্ষপথে শক্তি বের করতে হয়, করে তারপরে দুইটা বিয়োগ করতে হয়। অথচ এখানে কিন্তু অত কিছু না করে তোমরা এই সূত্রটাই বসাবা যে 1/λ সমান আর এইচ ইন্টু 1/n1² মাইনাস 1/n2 তো এই ক্ষেত্রে এই n1 মানে কি, n1টা হলো এই যে সর্বোচ্চ কক্ষপথ 2, সরি n1 এর মানটা ছোটটা আর n2 এর মানটা বড়টা, তো n1 এর মান হলো 1 আর n2 এর মান হবে 2। এই দুটো বসায় ক্যালকুলেশন করলে আর এইচ এর মান তো 10 96 78 5 সেন্টিমিটার, এটা তোমরা জানোই। তো এই যে এই দুটো মানগুলো বসালে কিন্তু এখান থেকে ল্যামডার মানটা চলে আসছে। এই ল্যামডার মানটা যদি আমরা ই সমান এইচ নিউ সূত্রে বসাই তাহলে এইচ এর মান তো প্লাং ধ্রুবক, এই মানটা জানো 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, আর সি এর মান তো আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এই ল্যামডার মানটা এখান থেকে বের করো, ল্যামডার মানটা এখানে বসাই দিলে কিন্তু ই এর মানটা চলে আসছে। এক্ষেত্রে কিন্তু তোমাদের অত বড় দিকে যাওয়া লাগবে না যদি তোমরা এই সূত্রটা ফলো করো। অনেক স্টুডেন্ট করে না, তো সেক্ষেত্রে দেখা যায় পস্তাতে হয়, বলতে অনেক বড় করে অঙ্ক করতে হয়, অনেক মান জানা লাগে। আচ্ছা, এর পাশে দেখো তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, অর্থাৎ দুটি তরঙ্গ, অর্থাৎ একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের দুটি তরঙ্গ শীর্ষের দূরত্বকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এরকম যদি একটা তরঙ্গ হয়, কি আঁকাচ্ছি রে বাবা, এই দেখো এটা যদি একটা তরঙ্গ হয়, এই যে একটা তরঙ্গ শীর্ষ আর এটাকে বলা হয় তরঙ্গ পাত। এই দুইটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় মানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা।
আচ্ছা, তো এরপরে দেখো একটা সূত্র আছে মিউ বার সমান সমান কি, অর্থাৎ এই যে মিউ বার সমান সমান হলো 1/λ। তো ল্যামডার জায়গায় এরা এইটা বসাইছে, মিউ/সি বসাইছে, তারপরে এই 1/λ। আচ্ছা, মিউ বার সমান সমান 1/λ, এটুকু জানলে না, আর কিছু লাগে না, তরঙ্গ সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এই যে মানগুলো, এই মানগুলো তোমাদের মনে থাকতে চায় না, তো আমি একটু চেষ্টা করি এই মানগুলো ধরাই দেয়া। দেখো এখানে একটা ছন্দর মধ্যে রাখবা, রেমা অদৃশ্য অতির গাম ধরে, রেমা অদৃশ্য অতির গাম ধরে। তো এই ছন্দটা মনে রাখার ক্ষেত্রে তোমাদের উপকার দেবে কি, এই রেমা দিয়ে মনে রাখবা হলো রেডিওওয়েভ তরঙ্গ, অর্থাৎ এই যে শেষে রেডিওওয়েভ তরঙ্গ। এরপরে দেখো মা দিয়ে হলো মাইক্রোওয়েভ তরঙ্গ। এরপরে দেখো ওয়া দিয়ে হলো অবলোহিত তরঙ্গ, দৃশ্য দিয়ে দৃশ্যমান তরঙ্গ। তারপরে অতি দিয়ে অতি বেগুনি রশ্মি, আর গা দিয়ে হলো গামারে, আর মো দিয়ে হলো মহাজাগতিক রশ্মি। তো এইভাবে কিন্তু তোমরা এই তরঙ্গদেরকে সিরিয়ালটা মনে রাখতে পারছো। তো এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো এবার তোমাদের কয়েকটা বৈজ্ঞানিক কয়েকটা এই যে তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু সহজে মুখস্থ হয়ে যাবে। দেখো এখানে যে অদৃশ্য আছে, তাই না, অদৃশ্য অর্থাৎ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, 380 থেকে 780 ন্যানোমিটার। এটা কিন্তু তোমাদের সবারই মুখস্থ থাকে, যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। এখন দেখো এর আগে কি আছে, ও দিয়ে বলছিলাম কি, অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা যেহেতু আগে আছে, তাহলে নিশ্চয়ই এর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি ছিল। তাহলে দেখো এই অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্যটা শুরু হয়েছে কত থেকে, দেখো 780 থেকে 1 মিলিমিটার। তাহলে দেখছো এখানে কিন্তু তোমাদের অপশানের মধ্যে 4টা অপশান দেখলেই বুঝতে পারবা। তো এই ক্ষেত্রে কিন্তু দেখো 380 থেকে 780 ন্যানোমিটার, তাহলে এই ক্ষেত্রে দেখো 780 থেকে শুরু হয়েছে, দেখছো, তাহলে শুরু হয়েছে কিন্তু 780 থেকে। আবার দেখো এর পরে আছে হলো অতি দিয়ে কি ছিল, অতি বেগুনি রশ্মি। তাহলে অতি বেগুনি রশ্মিটা তরঙ্গ দৈর্ঘ্য শুরু হবে কোনটা থেকে, অর্থাৎ শেষ হবে কোনটায়, সর্বোচ্চ হবে 380। তাহলে দেখো শেষ হয়েছে 380-তে, 10 থেকে 380 ন্যানোমিটার। তো এখানে কিন্তু এভাবে কিন্তু তোমরা 3টের মান মুখস্থ হয়ে গেল, আর বাকি 3টের মান তোমরা কয়েকবার রিডিং দিবা, মুখস্থ হয়ে যাবে এই সিরিয়ালটা মাথায় রেখে। আর এ পেজে এই যে গামারে তরঙ্গ দৈর্ঘ্য আছে, রঞ্জন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই রঞ্জন রশ্মিটা ফিজিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ছিল, ওটা আসছে পরবর্তীতে ফিজিক্সে, অর্থাৎ 0.01 থেকে 10 ন্যানোমিটার। আচ্ছা, এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা, তাহলে আমরা আগাবো আর একটু। না ভাইয়া। আচ্ছা, তো এবার দেখো এই যে এই পাশের যে ছকটা আছে এটা আমরা পড়বো, অর্থাৎ এই ক্ষেত্রে ওই যে ল্যামডার মানটা আসতো, ওই ল্যামডার মানটা যেটা আসতো ওইটা দেখে আমরা বর্ণালীটা চিহ্নিত করতাম। তো তোমাদের বোর্ড কোশ্চেন এরকম অঙ্ক অনেক আছে, যে ও ক্ষেত্রে দেখা গেলে একটা শক্তি স্তর থেকে আর একটা শক্তি স্তরে লাফাই গেলে তখন দেখা যাবে যে কি ধরনের বর্ণালী প্রদর্শন করে। তো এই ক্ষেত্রে ওই মূলত এই ল্যামডার মানটা বের করতে হয়, ওই যে 1/λ সমান RH ইন্টু ওই সূত্র করে ল্যামডার মানটা বের করে এই যে রেঞ্জের মধ্যে মানটা পড়ে বলা হয় সেই ধরনের বর্ণ প্রদর্শন করে। তো দেখো তাহলে আমরা এই যে বর্ণটা কিভাবে মনে রাখতে পারি, তো তোমাদের যেটা বলবো এই নিয়ম অনুসরণ করবা। দেখো বেনি আসহ কলা, এটা তোমরা সবাই জানো, বেনি আসহ কলা, এই বেনি আসহ কলা, আরে হাত দিয়ে স্ক্রিনের উপর লিখতে বেশ জ্বালা। তো বেনি আসহ কলার ক্ষেত্রে দেখো এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এই বে দিয়ে অর্থাৎ বেগুনি, নি দিয়ে নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, 7টা বর্ণ সিরিয়াল মাথায় রেখে ফেললে। তো এরপরে কি হবে দেখো, এরপরে কি করবা, এই বেগুনিটা শুরু হয়েছিল কত থেকে, 380 থেকে। তোমরা জানো শুরু হয় 380 থেকে, শেষ হয় কত, 780-তে। যে দৃশ্যমান আলোর রেঞ্জ ছিল 380 থেকে 780। তো তাহলে দেখো বেগুনি রশ্মি 380 থেকে শুরু হয়ে কত যাবে, 424 যাবে। তোমরা খাতায় 2 থেকে 3 বার লিখবা, তোমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, দেখবা। তো এরপরে দেখো এরপরে নীল তাহলে 424 থেকে কত যাবে, 424 থেকে 450 যাবে। আচ্ছা হলো। এরপরে দেখো এরপরে আসমানি কত যাবে, আসমানি যাবে হলো 450 থেকে কত যাবে, 500 যাবে। তো এরপরে তাহলে সবুজটা কত যাবে, সবুজটা যাবে 500 থেকে 575। এভাবে যখন আমার মুখস্থ হয়ে গেছে আশা করি তোমাদের হয়ে যাবে। এরকম কয়েকবার লিখতে লিখতে কিন্তু আমার মুখস্থ হয়ে গেছিলো। এরপরে দেখো এরপরে হলুদটা কত, এর হলুদটা যাবে হলো 575 থেকে 590। এরপরে দেখো কমলাটা যাবে কত, 590 থেকে 647। আর লালটা কত যাবে, 647 থেকে এই যে 780। বুঝতে পারছো তোমরা, এভাবে কয়েকবার খাতায় লিখবা, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তো পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে দেখো এখানে কয়েকটা মান দেওয়া আছে, দেখো যে 1 মাইক্রোমিটার কত হয়, 1 ন্যানোমিটার কত হয়, 1 পিকোমিটার কত হয়, 1 অ্যাংস্ট্রম কত হয়। এই মানগুলো তোমরা সবাই জানো।
তা আমি আবার বললে সময় নষ্ট করছি না, কারণ আমাদের যেহেতু সামনে অনেক টপিক। এবার দেখো এখানে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক আছে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি হয়, প্রথমে এই যে গামা রশ্মির ক্ষেত্রে ব্যবহারের মধ্যে এটা দুইটা লাইন পড়তে পারো, না পড়লে আমি কিছু বলবো না, কারণ ওখান থেকে পড়ার মতো নাই। এখান থেকে সবচেয়ে বেশি আসে কোনটা, সেটা হলো অতিবেগুনি রশ্মির যে অঞ্চলটা, এই অঞ্চলটার ব্যবহার, অর্থাৎ ইউভি রশ্মিটার এই ক্ষেত্রে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের ব্যবহার, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো এইখানে তোমরা এই যে ছন্দ, মানে কিভাবে এই জিনিসটা মনে রাখবা, তো ছন্দ দিয়ে মনে রাখতে পারো। ফটো ডেরাক অফিসে জীবাণুর প্রোটিন কোষের থেরাপি দিছে। ফটো ড্রাগ অফিসে জীবাণুর প্রোটিন কোষের থেরাপি দিছে, এটা দিয়ে মনে রাখতে পারো। তো এক্ষেত্রে দেখো ফটোর তলায় দিবা হলো 30। দেখো এখানে তোমরা ফটোর তলায় দিবা 30, ড্রাগের তলায় 200, অফিসের তলায় 230, তারপরে জীবাণুর 240, তারপরে 270, 280, 300। তো দেখো এখানে প্রথমে ছিল 30, তারপরে দিছি 200, দেখো দুইটা যোগ করে পরেরটা দিছি 230, তারপরে দেখো আবার 10 বাড়িয়ে দিছি 240, তারপরে তার সাথে আবার 30 যোগ করে দিছি 270, তারপরে 280, তারপরে গিয়ে শেষ 300। এটা দিয়ে ভাইয়া কি হবে বিষয়টা দেখো, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে কিছু তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা অতি সহজে মনে রাখতে পারি। দেখো ফটো দিয়েছিল 30, অর্থাৎ কি এই ফটো দিয়ে মনে রাখবা ফটো ইলেকট্রন। তো এই যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা দেখো শুরু হয়েছে 30 দিয়ে। তাহলে তোমাদের যদি বলে ফটো ইলেকট্রন স্পেকট্রোগ্রাফিতে কোনটি ব্যবহৃত হয়, কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়, তাহলে তোমরা দিবা 30 থেকে 200। এরপরে দেখো এরপরে আছে ড্রাগ। তো ড্রাগ দিয়ে দেখো, ড্রাগ দিয়ে ড্রাগ শনাক্তকরণে, তাহলে ড্রাগ শনাক্তকরণে দেখো এখানে ছিল 200, তাহলে দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা শুরু হয়েছে, এটা দেখো 200 থেকে শুরু হয়েছে। এরপরে দেখো অফিসে হলো 230, অর্থাৎ অপটিক্যাল সেন্সর রূপে, অপটিক্যাল সেন্সর রূপে দেখো 230 থেকে 380। বুঝতে পারছো বিষয়টা? সেইভাবে পড়ে ফেলবা। এখানে কিন্তু এই জিনিসটা পুরো ইম্পর্টেন্ট প্রচুর। আর প্রোটিন কোষের প্রোটিন অ্যানালাইসিসে দেখো 270 থেকে 300। আর এখান থেকে ইভেন তোমাদের যে কালকে এক্সাম হবে সেখানেও কিন্তু প্রশ্ন আছে। এই জিনিসটা তাহলে যেন ঠাডা মুখস্থ হয়ে যায়, 1 নাম্বার কিন্তু মিস করা যাবে না। আচ্ছা, এরপরে দেখো এরপরে একটা কথা আছে যে জৈব যৌগ, অর্থাৎ জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়, মিডল আয়ার রশ্মি ব্যবহৃত হয়। তাহলে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়, এটা হলো মিডল আয়ার রশ্মি ব্যবহৃত হয়। আর মিডল আয়ার রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 2.5 মাইক্রোমিটার থেকে 25 মাইক্রোমিটার। এখান থেকে শুধু এইটুকু পড়বা। আচ্ছা, এরপরে দেখো এরপরে একটা কথা আছে দেখো, NMR পরমাণু। এই NMR পরমাণু জিনিসটা কি, NMR হলো নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, অর্থাৎ এই NMR পরমাণুর ভিত্তি করে মূলত MRIটা প্রস্তুত করা হয়। তো এই যে NMR পরমাণু, বুঝতে পারছো, তো NMR পরমাণুটাকে একটা হলো দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট। তো এই NMR পরমাণু জিনিসটা কি, জিনিসটা হলো যেসব পরমাণু হলো দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকবে এবং বিজোড় সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকবে। দেখো এইখানে যে সংখ্যাগুলো আছে দেখো 1, 13, 19, 31, দেখছো সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকলে তাকে বলা হচ্ছে NMR পরমাণু। তার পাশাপাশি আরও একটা জিনিস থাকা লাগবে, সেটা হলো তার দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। আচ্ছা, তো এরপরে দেখো এরপরে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে দেখো, তো তড়িৎচুম্বকীয় রশ্মির বিকিরণ অঞ্চল। আচ্ছা, এই জিনিসটা তোমরা তো যেহেতু এই অধ্যায় পড়া হয়ে গেছে, তো তোমাদের এই অধ্যায়টা মানে এই ছকটা কারো মুখস্থ আছে কিনা, তা তোমরা কিভাবে পড়ছো এই ছকটা আমার একটু বলতে যদি। কি হে, কেউ কথা বলে না কেন? এই কৌশিক, অর্পিতা, সাদিয়া, রিফাত, তন্নি, এরা কেউ কথা বলছে না কেন? ভাইয়া কিছু মুখস্থ নাই, ভাইয়া কিছুই মুখস্থ নাই। আরে বাসায় একটা কাজ করবা, আজকে 1 ডজন ডিম কিনে নিবা, বুঝতে পারছো, বাজার থেকে নিয়ে মাটির তলায় পুঁতে রাখবা, দিয়ে 1 সপ্তাহ পরে যখন পচে যাবে ওই ডিমগুলো নিয়ে যখন দেখবা এরকম একটা ইম্পর্টেন্ট টপিক যখন দেখবা মুখস্থ হয়নি, তখন একটা করে মাথায় ডিম ফাটাবা, বুঝতে পারছো, ওই গন্ধটা সহ্য করতে না পারে পরের দিন দেখবা ওই অধ্যায়টা মুখস্থ হয়ে যাবে। তোমাদের ডিম থেরাপি দেওয়া ছাড়া কোনো থেরাপি পাচ্ছি না আমি। আচ্ছা, তো আমি এখন পড়াবো, এখন মুখস্থ হবে। আর যাদের মুখস্থ হবে না তারা নিজেরা নিজের গালে চড় মারবা, এটা আর একটা টেকনিক, নিজের গালে নিজে থাপ্পড় দিবা যদি বুঝতে না পারো। তো এখন পড়বো, এখনই মুখস্থ হয়ে যাবে, এবং দেখো তোমরা ট্রিক দিয়ে ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখো প্রথমে আছে রেডিও ওয়েভ। তো রেডিও ওয়েভের ক্ষেত্রে দেখো যেহেতু নামের সাথে রেডিও আছে, তাহলে এর ব্যবহারের ক্ষেত্রেও দেখো রেডিও
টিভি সিগন্যালে ব্যবহৃত হয়। তাহলে কিন্তু এটা মুখস্থ করা লাগলো না। তাহলে রেডিও ওয়েভ কোথায় ব্যবহৃত হয়? যদি তোমার বলে রেডিও টিভি সিগন্যালে কোন রশ্মি ব্যবহৃত হয়, সেটা হলো রেডিও ওয়েভ। আবার যদি বলে রেডিও ওয়েভের ব্যবহার কোনটি, তাহলে দেখো রেডিও টিভি সিগন্যাল নামের সাথে মিল আছে। আচ্ছা, তো এরপরে দেখো এমআরআই যন্ত্রে, এই মাঝখানে দেখো আর আছে, আর দিয়ে কি রেডিও উচ্চারণ, দেখো রেডিও উচ্চারণ করতে আর লাগে, আর এখানে আর আছে মাঝখানে। তাহলে এমআরআই যন্ত্রে যদি কোনটি ব্যবহৃত হয়, তাহলে তোমরা বলে দেবা রেডিও ওয়েভ। মুখস্থ করা লাগলো না, কিন্তু তোমরা কিন্তু ট্রিক দিয়ে মনে রাখছো। এরপরে দেখো, এরপরে আছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা কিভাবে মনে রাখবা? আরে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমরা আগেই পড়ে আসছি। এরপরে দেখো, এরপরে আছে কি, এরপরে হলো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ দেখো, মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হচ্ছে? মাইক্রো ওভেনে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা হলো, তাহলে দেখো নামের সাথে কিন্তু মিল আছে। এখন দেখো আমরা এরপরে দেখো মাইক্রোওয়েভের ব্যবহার হলো মোবাইল ফোনে। তো দেখো মাইক্রোওয়েভের আছে, মোবাইল ফোনেরও আছে। তাহলে তোমরা মাইক্রোওয়েভ যদি মোবাইল ফোন বলে, তাহলে এই শুরু দিয়ে শুরু হচ্ছে, বুঝবাই যেটা হলো মাইক্রোওয়েভ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যবহার। আবার মাইক্রোওয়েভ বললে তখন ব্যবহারে দেখবা মোবাইল ফোন থাকছে। কিন্তু আবার আমরা দেখো, আমরা কিন্তু মোবাইল ফোনে ওয়াইফাই চালাই, তাই না? তাহলে এই যে আমরা ওয়াইফাই চালাচ্ছি, তাহলে এই যে ওয়াইফাইয়ের ক্ষেত্রে কোন রশ্মি ব্যবহৃত হচ্ছে? সেটা হলো মাইক্রোওয়েভ তরঙ্গ। কারণ ওই যে আমরা মোবাইল মুখস্থ করে ফেলছি, মোবাইলের সাথে ওয়াইফাই সম্পর্ক, ওয়াইফাইটাও মাইক্রোওয়েভের মধ্যে। ক্লিয়ার? এই দুইটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, এরপরে দেখো অবলোহিত রশ্মি, আয়ার রশ্মি। তো আয়ার রশ্মি, এর পরবর্তীতে আয়ার রশ্মি নিয়ে এত টপিক আছে, অর্থাৎ একটা দীর্ঘ আলোচনা করা আছে। তো সেখানে দেখবা ফিজিওথেরাপিতে করা হয়, অর্থাৎ আমাদের ফ্রোজেন শোল্ডার, আমাদের ঘাড়ের ব্যথা উপশমে আমাদের আয়ার রশ্মি ব্যবহৃত হয়। অবলোহিত রশ্মি, অর্থাৎ তোমরা যদি বলো এই যে অবলোহিত ল আছে, অর্থাৎ ল দিয়ে মনে রাখবা লাথি, অর্থাৎ তুমি কারোর ফিজিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয়, ধরে নাও কারো মারার প্রয়োজন হচ্ছে বা কারো গা ব্যথা হয়েছে বলছে, তুমি তার ফিজিওথেরাপি দিতে গেছো, তো তাহলে তোমরা এই অবলোহিতের ল দিয়ে মনে রাখছো লাথি দিচ্ছ তারে, বুঝতে পারছো? তাহলে তোমরা ফিজিওথেরাপির ক্ষেত্রে কোনটা মনে রাখবা? অবলোহিত রশ্মি। এবং তুমি তারে কিসের জন্য লাথি দিছো? সে তোমার কাছে টিভি রিমোটটা দিচ্ছিল না, হয়তো তুমি পছন্দ করবা সিরিয়াল, কিন্তু সে দেখছে খেলা দেখছে, বুঝতে পারছো? তো তুমি তারে লাথি মেরে তার কাছ থেকে রিমোটটা কেড়ে নিছো। তো এই যে তুমি তারে লাথি মারলা, তাহলে লাথি মারলে কি এই ল দিয়ে অবলোহিত রশ্মি, তাহলে এটা কি তার একটা থেরাপি দিলা, তাহলে এটা হলো ফিজিওথেরাপিতে ব্যবহৃত হচ্ছে অবলোহিত রশ্মি। এটা কিন্তু শুধুমাত্র মানে মনে রাখার জন্য, কিভাবে ছন্দ দিয়ে মনে রাখবে তার জন্য, কিন্তু তোমরা আবার সিরিয়াস নিয়ে বসো না। এরপরে দেখো, এরপরে এই যে লাথিটা কিসের জন্য দিছো হলো রিমোটটা কেড়ে নেওয়ার জন্য। তাহলে রিমোট কন্ট্রোলে কি ব্যবহৃত হচ্ছে? অবলোহিত রশ্মি ব্যবহৃত হচ্ছে। এবং দেখো এই অবলোহিতের শুরুতে অ আছে, স্বরে অ। দেখো অপটিক্যালের ক্ষেত্রে স্বরে অ আছে, অর্থাৎ অবলোহিত রশ্মি কোথায় ব্যবহৃত হচ্ছে? অপটিক্যাল যন্ত্ররূপে। তো এরপরে যদি আমরা পরবর্তীটায় চলে যাই, পরবর্তীটার ক্ষেত্রে দেখো দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান অঞ্চল, আচ্ছা তোমাদের যে উদ্ভিদ যে সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি করছে, এটা যে আলো দিয়ে তৈরি করছে, তোমরা তো দেখতে পাচ্ছ তোমার সামনে, মানে যে আলো আছে এই আলো দিয়ে সে খাদ্য তৈরি করছে। তাহলে এই যে সালোক সংশ্লেষণে দৃশ্যমান অঞ্চলটা ভূমিকা রাখছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি ইউভি লাইট, এটা মূলত জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়। তোমরা জানো জাল টাকা বা পাসপোর্টে ওই ইউভি লাইট, অর্থাৎ একটা লাইট আছে ইউভি ফ্লোরেন্স লাইট, ওই লাইট মেরে জাল টাকার ক্ষেত্রে কিছু চিহ্ন দেখা যায় ওই লাইটটা মারলে। বা এই অতিবেগুনি রশ্মি, অর্থাৎ সূর্যের অতিবেগুনি রশ্মির মাঝখানে ওই টাকাটা ধরলেও ওই চিহ্নগুলো দেখা যায়। তাহলে এই যে জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়? অতিবেগুনি রশ্মি, ইউভি লাইট ব্যবহৃত হয়। এরপরে দেখো, এরপরে আছে এক্স রে অঞ্চল। এটা মেবি হয়তো তোমাদের আগামী পরীক্ষায় দেওয়া হতে পারে, তো এটা কিন্তু ভুলো না। আর এই সব থেকে একটা প্রশ্ন তোমাদের নিশ্চিত আগামী পরীক্ষায় থাকবে, এটা যেহেতু টেকনিক দিয়ে দিচ্ছি আশা করি ভুল হবে না। আচ্ছা, তো এরপরে দেখো এক্স রে অঞ্চল। এক্স রে দ্বারা আমাদের, আচ্ছা এক্স রে দ্বারা হলো আমাদের দেহের অভ্যন্তরে প্রতিচ্ছবি তুলি। এবং সর্বশেষ দেখো গামারে কৃষি ব্যবহৃত হয়। গামারে হলো আমাদের ক্যান্সার রোগের চিকিৎসায় এবং খাদ্যের অণুজীব ধ্বংস করতে। এটা তোমরা 9-10 পড়ে আসছিলে গামারের ব্যবহার। তো আমাদের ক্যান্সার রোগের চিকিৎসা এবং খাদ্যের অণুজীব ধ্বংসকরণে গামারে ব্যবহৃত হয়, এটা কিন্তু গামারে। আচ্ছা, এবার বলে এই ছকটা তোমাদের কারো মনে রাখতে সমস্যা হবে কিনা? তাহলে এতদিন পড়লা না কেন? বিষয় হলো সেটাই, তোমাদের তো তাহলে আমি এমনি ডিম ফাটাতে চাচ্ছি, এত সহজ একটা জিনিস তোমরা এতদিন পড়লে না। এই টেকনিকটা তো জানতাম না ভাই আগে। কেন টেকনিক নিজে তৈরি করা যায় না? যে এই টপিকটা আমি পড়বো, তাহলে আমি কি নিয়মে মনে রাখতে পারি? এই যে আমি টেকনিক দিচ্ছি, এই টেকনিকে যে মনে রাখতে হবে এমন না। তুমি যদি নিজে কোনো টেকনিক বের করে পড়তে পারো, তো হ্যাটস অফ, তোমার আরো ভালো। এই যে টেকনিকটা দিছি, এই টেকনিকটা কিন্তু আমার পুরোটাই ব্যক্তিগত। আমার যখন এটা মনে থাকতো না, আমি তো জানো তোমাদের মতো যখন পড়ে গেছি, তখন আমি কিন্তু এই অধ্যায়টাও পড়িনি, মানে এইসব জিনিস আমি পড়িনি তখন ভালো করে। আমি ওই রিটেনের জন্য একটু বেশি প্রিপারেশন দিতাম, এমসিকিউর জন্য খুব ভালো প্রিপারেশন ছিল না। তো এই মূল বইটা আমার পড়া হয়নি তেমন কলেজ লাইফে। তো এই ক্ষেত্রে তখন দেখা গেল আমার কোচিং লাইফে গিয়ে এই জিনিসটা গুলাই যেত। তো আমি গুলাই গেলে কী করবো? তাহলে আমি ভাবলাম যে কীভাবে মনে রাখা যায়।
তো আমি একেবারে এর বাসা একেবারে বের করে ছাড়াইছি, বুঝতে পারছো? যেভাবে মনে রাখা যায় বের করছি, সেই টেকনিকটাই তোমাদের দিছি। আশা করি তোমাদেরও কাজে দেবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে হলো, আচ্ছা এই